হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইথ মি। আমরা আজকে ফিজিক্যাল সায়েন্সের যে চ্যাপ্টারটা পড়বো সেটা হলো পরমাণুর গঠন। ওকে, তো শুরু করা যাক। পরমাণুর গঠনে প্রথমেই আছে যে পরমাণু কী। তোমরা এগুলো বিষয়ে জানো, তবু একবার শুধু রিভাইজ করে নাও বাস। দেখো, পরমাণু কি আমরা জানি যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে মৌলিক পদার্থের সমস্ত ধর্ম বজায় থাকবে এবং যেই পার্টটা হচ্ছে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে পদার্থের যে পার্টটা, তাকেই বলা হবে পরমাণু বা অ্যাটম। যদিও পরে দেখা যায় যে এটা ক্ষুদ্রতম না, এর মধ্যেও আরও উপাদান রয়েছে, তবু প্রথমে বলা হয়েছিল যে এটাই পদার্থের ক্ষুদ্রতম কণা আর এর মধ্যে সেই পদার্থের সমস্ত গুণ বর্তমান থাকবে এবং সে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, তবেই তাকে বলা হবে পরমাণু। ওকে, তাহলে পরমাণুর মধ্যে কি কি উপাদান রয়েছে? পরমাণুর মধ্যে আমরা জানি 3 ধরনের উপাদান রয়েছে। পরে দেখা গেল যে পরমাণু বিভাজ্য, এটা অবিভাজ্য নয়, এটাকে ভাঙা যায় এবং এর মধ্যে 3 ধরনের কণা বর্তমান। সেটা কি কি? একটা হলো প্রোটন, একটা হলো ইলেকট্রন আর আরেকটা হলো নিউট্রন। ওকে, এর মধ্যে প্রোটন যে কণাটি আছে সেটা প্রোটন হলো পজিটিভ কণা, প্রোটন হলো ধনাত্মক কণা। ইলেকট্রন যে আছে, ইলেকট্রন হলো নেগেটিভ কণা মানে ঋণাত্মক কণা, এবং নিউট্রন যে আছে সেটা হচ্ছে নিউট্রাল। এভাবে মনে রাখবে যে নিউট্রন নিউট্রাল, আর প্রোটন পি ফর প্রোটন, পি ফর পজিটিভ, আর ইলেকট্রন হলো নেগেটিভ। ওকে, তাহলে এই হলো পরমাণুর 3 ধরনের কণা। নেক্সট আছে ইলেকট্রনের আবিষ্কার। ইলেকট্রন কে আবিষ্কার করেন? এইগুলো ডিটেলে লাগবে না কম্পিটিটিভ এক্সামের জন্য, কিন্তু কে আবিষ্কার করেন, সায়েন্টিস্টের নাম, এইগুলো কিন্তু আসতে পারে এবং আসে। দেখো, ইলেকট্রন হচ্ছে 1878-এ বিজ্ঞানী উইলিয়াম ক্রুক্স তড়িৎ-মোক্ষণ নলের মধ্যে ক্যাথোড রশ্মি আবিষ্কার করেন। তড়িৎ-মোক্ষণ নলে পরীক্ষা করে ক্যাথোড রশ্মি আবিষ্কার করেন এবং পরে এই ক্যাথোড রশ্মির বিভিন্ন ধর্ম থেকে দেখা যায় যে এই রশ্মিটা হলো আসলে ক্ষুদ্র ক্ষুদ্র ঋণাত্মক আধানযুক্ত কণার স্রোত। এই যে ক্যাথোড রশ্মি আবিষ্কার হয় সেটা হলো ক্ষুদ্র ক্ষুদ্র ঋণাত্মক আধানযুক্ত, নেগেটিভ আধানযুক্ত কণার স্রোত, এবং এটাই হলো ইলেকট্রন। ওকে, এটাই হলো ইলেকট্রন, এবং ক্যাথোড রশ্মি যে ইলেকট্রন সেটাকে আবিষ্কার করেন বিজ্ঞানী জে থমসন। ওকে, নেক্সট আছে যে থমসনের পরমাণু মডেল। যে থমসন পরমাণুর কেমন গঠন সেই সম্পর্কে যে মডেল দেন সেটার নাম হলো প্লাম পুডিং মডেল। সেখানে তিনি কি বলেন? সেখানে বলেন যে পরমাণু একটা ধনাত্মক আধানযুক্ত গোলক, সম্পূর্ণ পরমাণুটা একটা ধনাত্মক আধানযুক্ত গোলক, এবং যার মধ্যে কি হয়, ইলেকট্রনগুলো এইভাবে দৃঢ়ভাবে নিহিত আছে। ওকে, পুরো পরমাণুটা একটা ধনাত্মক আধানযুক্ত গোলক, পুরোটা পজিটিভ, এবং যার মধ্যে এই নেগেটিভ ইলেকট্রনের কণাগুলো এরকমভাবে দৃঢ়ভাবে নিহিত আছে, পুডিংয়ের মতো। ওকে, পুডিংয়ের মতো, তাই এটাকে বলা হয় প্লাম পুডিং মডেল। হলো, এখানে বলা হয় ইলেকট্রনগুলি এই গোলকের মধ্যে, এই পজিটিভ গোলকের মধ্যে এমনভাবে আছে যাতে তাদের মানে এই গোলকটার মোট আধান শূন্য হয়। ওকে, মানে পরমাণু যে নিস্তড়িত সেটা উনিও বলেছেন, থমসনের প্লাম পুডিং মডেলেও বলেছেন, কিন্তু তিনি অন্যভাবে এক্সপ্লেন করেছেন যে পুরো গোলকটা পজিটিভ এবং তার মধ্যে নেগেটিভ কণাগুলো নিহিত আছে, তাই জন্য এমনভাবে আছে যে পুরো ব্যাপারটা, পুরো গোলকটা হচ্ছে নিস্তড়িত হয়ে গেল, নিউট্রাল হয়ে গেল। ওকে, খুব ইম্পর্টেন্ট জায়গা যে রাদারফোর্ডের পরমাণুর মডেল, খুব ইম্পর্টেন্ট। দেখো, রাদারফোর্ড বলেন যে পরমাণুর 2টা অংশ। উনিও পরমাণুর গঠন সম্পর্কে বলেন এবং বলেন যে পরমাণুর 2টা অংশ, একটা হলো পরমাণুর কেন্দ্রক, অর্থাৎ যাকে আমরা বলি নিউক্লিয়াস, আর পরমাণুর বাইরের দিকের ইলেকট্রন মহল। ওকে, তিনি বলেন যে মানে নিউক্লিয়াসটা মাঝখানে রয়েছে এবং তাকে ঘিরে বাইরের দিকে ইলেকট্রনগুলো এইভাবে মেঘের মতো ছড়িয়ে আছে। ওকে, উনি সেটাকে ইলেকট্রনের মেঘ বলেন, ইলেকট্রন মেঘ, ইলেকট্রন ক্লাউড বলেন এভাবে। হলো, সেটা বলেন হচ্ছে রাদারফোর্ড। আচ্ছা, তাহলে তিনি কি বলেন যে নিউক্লিয়াস মানে কি? কেন্দ্রক বা নিউক্লিয়াস বলতে কি বোঝায়? বলেছে যে সমগ্র পরমাণুর ভর পরমাণুর কেন্দ্রে একটা অল্প ছোট্ট স্থানের মধ্যে কেন্দ্রীভূত থাকে, যেটাকে বলা হচ্ছে কেন্দ্রক বা নিউক্লিয়াস। এই জায়গাটা সেটা হলো নিউক্লিয়াস। আর উনি বলেছেন যে পরমাণুর যে মাঝখানে নিউক্লিয়াস রয়েছে সেখানে ধনাত্মক আধানযুক্ত প্রোটন কণা রয়েছে।
তাই জন্য পরমাণুর নিউক্লিয়াস যেটা হয় সেটা হচ্ছে ধনাত্মক হয়। আর এই কথাটাও বলেছেন যে পরমাণুর ব্যাসের তুলনায় টোটাল পরমাণুটার যে ব্যাস তার তুলনায় নিউক্লিয়াসের ব্যাস অনেকটাই কম, একদম ছোট্ট ব্যাস। তাই জন্য বোঝা যাচ্ছে যে পরমাণু নিরেট না, মানে ব্যাপারটা ভর্তি জিনিস না, এর মধ্যে অনেক গ্যাপ রয়েছে, অনেক ফাঁকা জায়গা রয়েছে। ওকে, এটা বলেছে যে পরমাণুর বেশিরভাগ জায়গাই হলো ফাঁকা, এই কথাটাও তিনি বলেছেন। আর এটা গেল হচ্ছে নিউক্লিয়াস। আর পরমাণুর বাইরের যে অংশ, নিউক্লিয়াসের বাইরের ইলেকট্রন মহল সম্পর্কে তিনি বলেছেন যে রাদারফোর্ড বলেছেন যে নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে, যেমন পৃথিবী, যেমন অন্যান্য গ্রহরা সূর্যের চারদিকে যেমন কক্ষপথে ঘুরছে, সেই রকম করে বিভিন্ন কক্ষপথে ঋণাত্মক আধানযুক্ত যেটা ইলেকট্রন কণা সেটা ঘুরে বেড়াচ্ছে। ওকে, আর এই কথা বলেছেন যে ভেতরে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে যে কটা প্রোটন থাকবে, যে সংখ্যক প্রোটন থাকবে, বাইরেও সেই সমান সংখ্যক ইলেকট্রন থাকবে। ওকে, একথা বলেছেন রাদারফোর্ড যে পরমাণুর প্রোটনের সংখ্যা আর ইলেকট্রনের সংখ্যা সমান হবে এবং তাই জন্যই পরমাণু নিস্তড়িত হয়। হলো, খুব ইম্পর্টেন্ট জায়গা এটা। আর বলেছেন যে নিউক্লিয়াস ধনাত্মক তড়িৎ আধানযুক্ত হয় আর ইলেকট্রন ঋণাত্মক তড়িৎ আধানযুক্ত হয়, তাই এদের মধ্যে একটা স্থির তাড়িতিক আকর্ষণ বল কাজ করে। যেহেতু একজন পজিটিভ আর বাইরে নেগেটিভ, তাহলে এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, সেটা বলেছে। আর তাই জন্যই ইলেকট্রনগুলি, উনি এই কথা বলেছিলেন যে ইলেকট্রনগুলি এই কক্ষপথে ঘুরতে ঘুরতে কী হবে, নিউক্লিয়াসের মধ্যে গিয়ে পড়ে যাবে, পড়ার কথা, কিন্তু বাস্তবে সেটা হয় না। উনি বলেছেন ইলেকট্রনগুলো এখানে ঘুরতে ঘুরতে এখানে পড়ে যাবে, কিন্তু বাস্তবে সেটা হয় না। ওকে, এটা যেমন একটা ত্রুটি যে এখানে রাদারফোর্ডের পরমাণু মডেলের এটা একটা ত্রুটি যে কখনো ইলেকট্রনগুলো বাইরে ঘুরতে ঘুরতে এখানে পড়ে যায় না। ওকে, বিজ্ঞানী নিলস বোর সেটা প্রমাণ করেন যে এরকম কখনো হয় না। ওকে, সেটাও আমরা দেখব। দেখো, নেক্সট আছে যে নিলস বোর। 1913-এ রাদারফোর্ডের পরমাণুর মডেলের যে ত্রুটিগুলো ছিল সেই ত্রুটিগুলো সংশোধন করেন। আর তিনি বলেন যে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছে মতো যে কোনো বৃত্তাকার পথে যে আবর্তন করছে, যেটা রাদারফোর্ড বলেছে, সেটা হয় না, ইচ্ছে মতো আবর্তন করতে পারে না। কিছু নির্দিষ্ট ব্যাসার্ধযুক্ত কক্ষপথ আছে, পার্টিকুলার কিছু কক্ষপথ আছে এবং সেইগুলোর চারদিকেই ইলেকট্রন ঘোরে। ওকে, সেই কক্ষপথগুলোতেই ঘোরে। আর এই কক্ষপথগুলিতে যে যখন ঘুরছে তখন ইলেকট্রনগুলি কোনো শক্তি বর্জনও করে না, আবার শোষণও করে না। আর এইগুলো হলো স্থায়ী কক্ষপথ। তিনি এই স্থায়ী কক্ষপথের কথা বলেন যে কোনো নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে। আর এটা বলেন যে নিউক্লিয়াসের সবচেয়ে কাছে, ইনি বলেছেন যে নিউক্লিয়াসের সবচেয়ে কাছে যে ইলেকট্রনগুলো, কাছের স্তরে যে ইলেকট্রনগুলো থাকে সেইগুলোর শক্তি কম হয় এবং দূরে যে ইলেকট্রনগুলো থাকে সেইগুলোর শক্তি বেশি হয়। ওকে, তাহলে নিচের স্তরের থেকে উপরের স্তরে যাওয়ার জন্য এরা কি করতে পারে, শক্তি সঞ্চয় করতে পারে। শক্তি সঞ্চয় করে মানে শক্তি সংগ্রহ করে এরা উপরের স্তরে যেতে পারে। আর উপরের স্তর থেকে নিচের স্তরে আসতে গেলে এরা শক্তি বিকিরণ করে তারপরে উপরের স্তর থেকে নিচের স্তরে ফিরে আসে, যেহেতু এই স্তরে শক্তি কম আর এই স্তরে শক্তি বেশি। বুঝতে পারলে? আরেকটা ইম্পর্টেন্ট জায়গা নিলস বোরের, যেটা হচ্ছে কি যে নিলস বোর বলেন যে এই যে স্থির কক্ষপথ সেইগুলো আছে মোট হচ্ছে 7টি, এরূপ মোট 7টি কক্ষপথ বর্তমান। এই জায়গাটা ইম্পর্টেন্ট যে 7টা এরকম মোট কক্ষপথ আছে। ওকে, আর এইগুলোকে যদি ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজায়, মানে নিচের দিকে এটা কে, তারপর এল, এম, এইভাবে যেতে থাকবে, কে, এল, এম, এন, ও, পি, কিউ। ওকে, এই 7টা কক্ষপথের কথা বলা হয়। এগুলো ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজানো হয়েছে, অর্থাৎ কি কম শক্তিশালী যে স্তরটা সেটা কে, তারপর এল, আস্তে আস্তে শক্তি বাড়বে, আর এইভাবে কে, এল, এম, এন, ও, পি, কিউ এইভাবে নাম দেওয়া হয়েছে। ওকে, কোন কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে, কোন কক্ষপথে কটা ইলেকট্রন থাকবে সেটা বের করার জন্য বোরানবুরি একটা স্কিম আবিষ্কার করেন, একটা সূত্র আবিষ্কার করেন। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, যেটা হলো 2n² সূত্র। ওকে, এইটা মনে রাখতে হবে যে 2n² সূত্র মানে কোন কক্ষে, এই যে বললাম কে, এল, এম, এন, ও, পি, কিউ এই 7টা কক্ষপথ আছে, তাহলে কোন কক্ষপথে কটা ইলেকট্রন থাকতে পারবে সেটা এই সূত্রটা দিয়ে আমরা নির্ধারণ করতে পারবো। কেমন করে? দেখো, প্রথম যে কক্ষপথটা আছে, ধরো এখানে নিউক্লিয়াস আছে, তারপরে এই যে 1 নম্বর কক্ষপথ, এটা না, এটা 1 নম্বর কক্ষপথ, এটা তাহলে কে, তাই তো। তারপর এটা 2 নম্বর কক্ষপথ, এটা তাহলে এল, তাই তো। এই এন যে বলেছে এখানে সূত্রটার মধ্যে যে এন আছে সেটা হচ্ছে কক্ষপথের নাম্বারটা, কত নম্বর কক্ষপথ সেটা। তাহলে প্রথম কক্ষপথ যেটা আছে
এই দেখো প্রথম কক্ষপথ যেটা আছে সেটাতে কটা থাকতে পারবে আমরা কিভাবে বের করতে পারবো, লিখতে হবে 2n², তাই তো। তার মানে এখানে কী হবে, যদি কে এর জন্য বের করতে চাই, কে নম্বর কক্ষপথে আছে, 2 ইন্টু এখানে n মানে কত নম্বর কক্ষপথ, এটা 1 নম্বর কক্ষপথ, তাহলে 2 ইন্টু 1² তার মানে কি 2 ইন্টু 1 তার মানে 2। তার মানে প্রথম কক্ষপথ যেটা আছে কে কক্ষপথ, সেখানে কটা ইলেকট্রন থাকতে পারবে, হাইয়েস্ট এখানে 2টা ইলেকট্রন থাকতে পারবে। বুঝলে কথাটা? এইভাবে কতগুলো ইলেকট্রন থাকতে পারবে সেটাকে নির্ধারণ করা হয়। তাহলে পরের আরেকটা করি, ধরো 3 নম্বর কক্ষপথ যেটা আছে LM নম্বর কক্ষপথ, তার মানে এটা কত নম্বর কক্ষপথ, এটা 3 নম্বর কক্ষপথ। তাহলে M নম্বরে কটা ইলেকট্রন থাকতে পারবে, 2n² লিখলাম। তাহলে লিখলাম 2 ইন্টু n মানে কত, এখানে n মানে এখানে 3, কারণ এটা 1 2 3 নম্বর কক্ষপথ হলো। তাহলে 3 এর² তাহলে কত হলো, 2 ইন্টু 3 এর² মানে 9, তাই না, 9, তাহলে 18। তাহলে এখানে কটা M নম্বর কক্ষপথে হাইয়েস্ট 18টা ইলেকট্রন থাকতে পারবে। ওকে, এইটা হলো 2n² সূত্র, যেটা বোর এবং বুরির স্কিম, মানে বোর এবং বুরি এই সূত্রটা দেন। এইভাবে কাউন্ট করতে হয়, খুব ইজি। আর MCQ কোশ্চেন এভাবে দিয়ে দিতেই পারে যে 1 নম্বর কক্ষপথে কটা ইলেকট্রন আছে, থাকতে পারে। ওকে, নেক্সট হচ্ছে নিউট্রনের আবিষ্কার কে করেন। এখানেও সায়েন্টিস্টের নামটা মনে রাখা দরকার। দেখে নাও 1932-তে বিজ্ঞানী স্যাডউইক, উনি রাদারফোর্ডেরই একজন স্টুডেন্ট, উনি নিউট্রন আবিষ্কার করেন। ওকে, আর প্রোটন কে আবিষ্কার করেন, 1886-এ গোল্ডস্টেইন ক্যানাল রশ্মি আবিষ্কার করেন। ওকে, আর 1907-এ বিজ্ঞানী থমসন এই রশ্মির নাম দেন পজিটিভ রশ্মি। পরে পরীক্ষা করে দেখা যায় যে এটা ধনাত্মক তড়িৎগ্রস্ত কণার স্রোত, যেমনভাবে ইলেকট্রন আবিষ্কার করা হয়েছিল ক্যাথোড রশ্মি থেকে, সেই একইভাবে দেখা হয় যে ক্যানাল রশ্মি আসলে পজিটিভ রশ্মির স্রোত, পজিটিভ কণার স্রোত। ওকে, তারপর এই ক্যানাল রশ্মিকেই নাম দেওয়া হয় প্রোটন, পজিটিভ কণা প্রোটন। ওকে, তাহলে এরপরে যে জায়গাটা আছে সেটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যে সেটা হচ্ছে কোন কণার ভর, আধান, ব্যাসার্ধ সেটা কত। ওকে, এই জায়গা দিয়ে যে কোনো পরীক্ষায় কোশ্চেন আসে যে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনের ভরটা ইম্পর্টেন্ট আর আধানটা ইম্পর্টেন্ট। ওকে, দেখো ইলেকট্রন আছে, ইলেকট্রনের ভর কত, ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 × 10⁻28 গ্রাম হলো। আর আধান কত, আধান হচ্ছে 4.8 × 10⁻10 ESU CGSA, আর SIA হলো 1.6 × 10⁻19 কুলাম। এখন দেখো আমরা জানি যে ইলেকট্রন আর প্রোটন এর আধান সেমই হবে, শুধুমাত্র ইলেকট্রন হবে নেগেটিভ, আর শুধুমাত্র ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আর প্রোটন হলো পজিটিভ, এটাই ডিফারেন্স। কিন্তু আধানটা কিন্তু সেম, এটারও তাই 4.8 × 10⁻10 ESU CGSA আর 1.6 × 10⁻19 কুলাম SIA। ইলেকট্রন আর প্রোটনের আধানটা সেমই হবে, কিন্তু একজন হবে নেগেটিভ আর একজন হবে পজিটিভ হলো। ইলেকট্রন কোথায় থাকে, পরমাণু নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে থাকে, আর প্রোটন কোথায় থাকে, নিউক্লিয়াসে। আর প্রোটনের ভর কী হবে, প্রোটনের ভর হচ্ছে 1.67 × 10 গ্রাম। ওকে, আর নিউট্রনের ভর হলো সবচেয়ে বেশি, এটা মনে রাখবে। দেখো এটা হচ্ছে প্রোটনের হচ্ছে 1.6725 আর নিউট্রনের হচ্ছে 1.6750, অল্প বেশি। পরমাণুর কণাগুলোকে যদি ভর অনুযায়ী সাজাতে বলে, যে ভরের অধক্রম অনুযায়ী সাজাও, তাহলে কী হবে, প্রথমে হবে নিউট্রন, কারণ এটা হচ্ছে সবচেয়ে বেশি ভর, সবচেয়ে ভারী, তারপর হবে প্রোটন, তারপর হবে ইলেকট্রন, তাই না, মানে সবচেয়ে হালকা হলো ইলেকট্রন। ওকে, আর এটা আমরা জানি যে নিউট্রন হলো নিস্তড়িত, তাই নিউট্রনের আধান কী হবে, নিউট্রনের আধান হবে 0 হয়ে গেল। তাহলে আমরা এই চ্যাপ্টারটা শুরু করলাম যে কি কি কণা হয় আর তাদের ভর কি হয়, আধান কি হয়, কে আবিষ্কারকদের নাম। নেক্সট ভিডিওতে আমরা পড়বো যে পরমাণুর সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক কি, ভর সংখ্যা কি, এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট, যে ভর সংখ্যা, পারমাণবিক ক্রমাঙ্ক, আইসোটোপ, এগুলো সম্পর্কে পড়বো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।